যাই হোক, হাতের জিনিসগুলো একপাশে রেখে নীল ফোন হাতে নিয়ে আইমানকে একটা মেসেজ পাঠালো। বাই দ্য ওয়ে, তুমি আমাকে পটাতে চাও নাকি? অগোচরে এত কিছু রেখে গিয়ে কি বোঝাতে চাও? তোমার শাস্তি মওকুফ করব না কিন্তু আমি। প্রায় সাথে সাথে আইমান রিপ্লাই দিল, ওটা আগের। বউয়ের শাস্তি পেতে সমস্যা নেই, বউ যে শাস্তি দেয় তাকে কি বলে জানো? নিহিন লিখল। কি? আইমান বেশ অনেকক্ষণ সময় নিয়ে ব্যাখ্যা দিল। বউ ইজ ইকুয়াল ভালোবাসা। তার মানে বউটাই আস্ত ভালোবাসার প্রতীক। আমরা যদি হাসি মুখে বউয়ের রাগ, অভিযোগ, অভিমান, অনুযোগ, আবদার মেনে নিতে পারি, হাসতে হাসতে যদি বউয়ের তিরিং বিরিং মেজাজ সামলে নিতে পারি, তবে তার শাস্তি কেন মাথা পেতে নিতে পারবো না? নিহিন হেসে কুলকিনারা খুঁজে পেল না, উত্তরে লিখল, ইদানিং দেখছি ভালোবাসাবিদ হয়ে গেছো। বাড়ি ফিরে আসো। এত ভালোবাসা কোথা থেকে আসে আর কার জন্য আসে তাই দেখবো। আইমান তৎক্ষণাৎ লিখল। সব তোমার জন্য জান। নিহিনের ওষ্ঠদয়ে মুচকি হাসি ফুটে উঠল। সে লিখল, পৌঁছে গেছো? হ্যাঁ। ঠিক আছে, তবে তুমি রেস্ট করো, কাজ আছে আমার। নিহিন ঘড়ির দিকে তাকালো। ও মা, এত বেঁচে গেছে। নিহিন তড়িঘড়ি করে গোসল সারল। তারপর 12টায় সকালে নাস্তা করতে এলো। খাওয়াই লাগবে, নয়তো মা বকাবকি করে। শ্রেয়ার মেয়ে হয়েছে। যেদিন হয়েছে নিহিন সহ সবাই গিয়ে দেখে এসেছে। আজ হাসপাতাল থেকে রিলিজ দেবে। নিহিন ভাবলো বিকেলে একবার শ্রেয়াদের বাড়ি থেকে ঘুরে আসবে। শাশুড়ি মায়ের থেকে অনুমতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে এলো। ছোট তুলতুলে একটা বাচ্চা, কোলে নিতেও ভয় লাগে। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ, তবে শ্রেয়ার চোখের নিচে কালি পড়ে গেছে। নিহিন বাবুকে তার মায়ের কোলে দিয়ে বলল, দেখতে একদম তোমার মতো হয়নি। শ্রেয়া হেসে বলল, হ্যাঁ, একদম ওর বাবার মতো হয়েছে। মেয়েরা বেশিরভাগই বাবার চেহারা পায়, আর ছেলেরা মায়ের। ভাইয়া আসেনি? সকালে এসেছিল, আবার আসবে, ওর কাজ আছে না। তুই শ্বশুরবাড়ি ফিরে যাবি কবে? জানি না রে, ওখানে তো আমার শাশুড়ি অসুস্থ। এখানে থাকলে মা বাবুর একটু খেয়াল রাখতে পারবে। দুদিকেই সমস্যা, কি যে করব। তোর ভাইয়াকে বলেছি কয়েকটা দিন যেন একটু মানিয়ে নেয়। ওই বাড়িতে তো তোর ভাইয়া আর আমার শাশুড়ি ছাড়া কেউ নাই। তোর জন্য তাহলে একটু সমস্যা হয়ে গেল। যাই হোক, চিন্তা করিস না। ভাইয়াকে যেহেতু বলেছিস, সে সামলে নিবে সবটা। তুই মনোযোগ এই টুকটুকির দিকে দে। দিচ্ছি তো, কোলে নিবি আর। নিহিন তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, না না, ভয় লাগে, আমার হাত কাঁপে। আমারও আগে এমন হতো, নিজের হলে আর হয় না, বুঝলি। নিহিন মাথা ঝাঁকালো। আরও কিছুক্ষণ শ্রেয়ার সাথে থাকলো, গল্পগুজব করলো। এখান থেকে তার বাড়ি একদম কাছে, তাই ভাবলো ফেরার পথে একবার বাড়ি থেকে ঘুরে আসবে। এখানে আসার পর আর মা বাবা কেউ ছাড়লো না, নিহিন থেকেই গেল। ওই বাড়িতে ফোন করে জানিয়ে দিল, তবে সেদিন সেই রাতটুকুই শুধু থেকে গেল। পরদিন ফিরে এলো। আইমানেরও আজ ফেরার কথা, কি করবে কে জানে। আইমান ফিরতে ফিরতে অবশ্য রাত হলো। নিহিনকে আগেই বলে রেখেছিল, তাই সে জেগেই ছিল, অপেক্ষা করছিল। আইমান এলে চুপচাপ তাকে খেতে দিল। আইমান মোটেও শাস্তির কথা বলেনি, তককে তকে রয়েছে কখন নিহিন কথাটা তুলবে। কিন্তু খাওয়া দাওয়া শেষেও নিহিন কিছু বলল না। আইমান ঘরে এসে নিহিনকে জিজ্ঞেস করলো, কি যেন শাস্তির কথা বলছিলে? মনে আছে? হ্যাঁ বলো। নিহিন গা ছাড়া ভাব নিয়ে বলল, আর কি বলবো, মানুষের সাথে কত রং তামাশা করো, তা তো আমি চোখেই দেখি। তুমি নিজে না বুঝলে আমি কিভাবে বোঝাবো? কি করলাম আমি? জার্নি করে এসেছো, এত কথা না বলে ঘুমাও। আমি এতটাও খারাপ নই যে ঘুম নষ্ট করে তোমাকে এখন আজাইরা কথা বলতে যাব। কিছু হয়নি, এমনি একটু দুষ্টুমি করছিলাম। আমি করলেই তো দোষ। নিহিন সুন্দর করে না বোধক মাথা নেড়ে বলল, একদম না। আচ্ছা, কাছে এসো, অনেকদিন পর বাগে পেয়েছি। বউ ছাড়া থাকতে বহুত কষ্ট, এই কষ্টের মাসুল দাও এখন। নিহিন ভেঙচি কেটে বলল, আসছে। আমি কেন দিব? আমি কি তোমাকে চলে যেতে বলেছি নাকি? আবার আমাকে বলেও যাও নাই। সাধে কি আর তোমায় অশুভ বলি? বাদ দাও তো, কাছে আসো আসো। আজ বউকে বুকে জড়িয়ে শান্তির একটা ঘুম দিব। এমনিতে নিহিন যাই করুক না কেন, যাই বলুক না কেন, আয়মানের এই ডাক উপেক্ষা করার সাধ্যি তার নেই। এর পরের দিনগুলো একভাবে কেটে যেতে লাগলো। গ্রীষ্মকাল বেরিয়ে বর্ষাকাল তার রাজত্ব করছে। প্রায় প্রতিদিনই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। নিহিন 2 দিন আগে বৃষ্টিতে ভিজেছিল, যার দরুন জ্বর উঠেছিল।
জ্বর সেরে গিয়েছে, তবে শরীরের দুর্বলতা এখনও স্থায়ী। আয়মান বারবার বলেছিল। ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। নিহিন না করে দিয়েছে। এই সামান্য কারণে ডাক্তারের কাছে যাওয়ার কোনো মানেই হয় না। তাই রুমানা খেয়াল করলেন জ্বর সেরে যাওয়ার পরেও নানান ধরনের বাহ্যিক অসুস্থতা পিছু ছাড়ছে না। তাই নিহিনকে বললেন, রেডি হন, তোমাকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব। নিহিন না করতে যাচ্ছিল, কিন্তু তিনি ধমক দিয়ে পুনরায় বললেন, আর কোনো কথা নয়, যা করতে বলেছি তাই করো। অগত্যা নিহিন তৈরি হয়ে নিল। পথে যেতে যেতে তিনি বললেন, আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে, এরকম মুহূর্ত আমিও পার করে এসেছি। নিহিন কিঞ্চিত অবাক হয়ে জিজ্ঞেস করল। বুঝলাম না। তিনি হেসে বললেন, এখন বুঝবে না, চলো দেখি আমার ধারণাটা কতটুকু সত্যি হয়। তবে আমার মনে হয় মিথ্যে হবে। বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করেছি তোমার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। কথাবার্তা সবসময় একটা খিটখিটে ভাব বিরাজ করে। নিহিন বোকার মতো চেয়ে থাকলো। ডাক্তারের কাছে গিয়ে নিহিন বুঝলো তার শাশুড়ি আসলে কি বোঝাতে চেয়েছেন। ওখানে বসে লজ্জায় লাল নীল বেগুনি হওয়া ছাড়া নিহিনের আর কোনো উপায় রইল না। কিছু টেস্ট করে দুজন রিসেপশনের দিকে এগিয়ে গেল। রুবানা বললেন, রিপোর্টগুলো নিয়ে বাড়ি ফিরি, কি বলো? নিহিন ঘাড় কাত করে সম্মতি জানালো। এদিকে যে তার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেছে, তা আর আলাদা করে বলার অবকাশ রাখে না। অবশেষে রিপোর্ট হাতে এলো। রুবানা হক যা ধারণা করেছিলেন তাই হলো। রিপোর্ট পজিটিভ। নিহিন আশ্চর্য হলো। তার ভেতরকার এই অনুভূতি সে ধরতে পারল না, অথচ রুবানা হক ঠিকই বুঝে গেলেন। নিহিন ভেবে পেল না এত বড় খবর সে এই খবরের মালিককে জানাবে কি করে। এই খবরটা শোনার পর নিহিনের ভেতর যতটা না রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, তার চেয়েও বেশি রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আয়মানকে কথাটা বলে তার কীরকম সুখ দুঃখাদির বোধ হবে সেটা ভেবে। সবই ঠিক আছে, তবে তাকে জানানোটাই ভীষণ মুশকিলের আর লজ্জার। ইতিমধ্যে ঘটনা 2 দিন পেরিয়ে গেছে। নিহিন কাউকে বলার অবকাশ পাচ্ছে না। একমাত্র শাশুড়ি ছাড়া আর কেউ এই খবর জানে না। তিনি অবশ্য নিহিনের বাড়িতে জানাতে চেয়েছিলেন, কিন্তু নিহিন তাতেও বাধা দিয়েছে। লাজুক কণ্ঠে বলেছে, আমি ধীরে সুস্থে জানাবো মা। তিনি তাদের সায় দিয়েছেন, কিন্তু 2 দিন পেরিয়ে যাওয়ার পরও নিহিন কাউকে বলতে পারেনি। আয়মানকে অনেকবার বলতে চেয়েও ফিরে এসেছে। কিসের যেন একটা সংকোচ, লাজুক একটা পরিস্থিতি। সেদিন শাশুড়ি মাকে নিষেধ করাটাই ভুল ছিল। সে সকলকে জানিয়ে দিত, তাহলেই তো ভালো হতো। নিহিনকে আর এইরকম উদ্ভট পরিস্থিতিতে পড়তে হতো না। এখন সে না পারছে বলতে, না পারছে কথাটা চেপে রাখতে। লজ্জা শরমের মাথাকে শাশুড়িকে আবার কিভাবে গিয়ে বলবে? মা, আমি কাউকেই বলতে পারছি না। আপনি সবাইকে বলে দিন, সাথে আপনার ছেলেকেও। এই উত্তেজনায় রাতে ঠিকঠাক ঘুমও হয় না। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটায়। মাঝে সাঝে আয়মানের ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, ঘুমাচ্ছ না কেন এখনো? নিহিনের ইচ্ছে করে কথাটা তখন বলে দিতে, কিন্তু সেখানেও একটা কিন্তু রয়ে যায়। তারপর আর বলা হয়ে ওঠে না। এই বলা না বলার মধ্যে দিয়ে আরও কয়েকটা দিন অতিবাহিত হলো। নিহিন ব্যস্ত তার নিজের ভেতরে কতটুকু পরিবর্তন হয়েছে কিংবা হচ্ছে সেটা বড় করতে, আর রুমানা ব্যস্ত নিহিনের যত্নে। একদিন তো আয়মানের চোখে পড়ে গেল বিষয়টা। সে নিহিনকে বলল, ইদানিং তোমাকে অন্যরকম লাগছে কেন বলো তো? নিহিন তৎক্ষণাৎ চমকে জিজ্ঞেস করলো, কেন? কেন অন্যরকম লাগবে? মানে মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন যেরকম সারাক্ষণ উচ্ছ্বাসে ভেসে থাকে, তুমিও ইদানিং। ও আচ্ছা। মিয়ে গেল নিহিন। কি না কি ভেবেছিল মুহূর্তের মধ্যেই। আয়মান জানালো আগামীকাল একটা কাজে তাকে চট্টগ্রাম যেতে হবে। 2 দিন থেকে আবার চলে আসবে। নিহিন বলল সেও যাবে। আয়মান বলল, তুমি আবার কষ্ট করে 2 দিনের জন্য গিয়ে কি করবে? নিহিন ফের চকিত ভঙ্গিতে বলল, কষ্ট মানে? মানে 2 দিনের জন্য যাওয়াটা তোমার প্যারা হয়ে যাবে না? এখানেই থাকো। বৃষ্টি বর্ষার মধ্যে ওখানে তোমার যাওয়া তো প্রয়োজন দেখছি না আমি। আয়মান বলল। নিহিন ফের মিয়ে গেল। ভাবনারাও কেমন লাগাম ছাড়া। সে ভেবেই বসেছিল আয়মান হয়তো কিছু একটা টের পেয়েছে। যাই হোক, সে যত যাই বলুক, নিহিন বায়না ধরল সে যাবেই। রুমানাও মানা করলে না। এই সময়ে আবহাওয়া পরিবর্তনের দরকার আছে। বাইরে থেকে কোথাও ঘুরে এলে ভালো লাগবে। আর দুজনের একটু আলাদা সময়েরও প্রয়োজন হয়। যাওয়ার আগে রুমানা হক বারবার বলে দিয়েছেন, সাবধানে থাকবে, কোনো প্রয়োজনে আয়মানকে বলতে না পারলে সাথে সাথে আমাকে ফোন করবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়া অনিয়ম করবে না। নিহিন মাথা নেড়ে জানালো সে সব ঠিকঠাক মতোই করবে। সেদিন দুপুরের পর ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে দুজন বেরিয়ে পড়ল।
গাড়ি স্টার্ট দিয়ে আয়মান আবারও বলল। কি দরকার ছিল তোমার আসার? নিহিন এইবার রেগে গেল, বলল। তোমার সমস্যাটা কোথায়? ওখানে আমাকে নিয়ে যেতে কেন চাচ্ছ না? বিয়ে করে বউ কি আরেকটা রেখে এসেছো? যাও তুমি, আমি যাব না তোমার সাথে। গাড়ি থামাও, নামবো আমি। আয়মান গাড়ি থামালো না, বলল। আচ্ছা চলো, আমি তো তোমার কথা ভেবেই বলেছিলাম। এত রেগে যাবে কে জানতো। আমার কথা কবে থেকে এত ভাবতে শুরু করেছো তুমি? আয়মান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল। যেদিন থেকে বিয়ে করেছি এবং যেদিন থেকে ভালোবেসেছি। নিহিন আর কথা বলল না। যে ভালোবাসে সে খেয়াল রাখতে পারে, আর এই খামখেয়ালিতে সে অধিকারও কাটাতে পারে। এই বাসাটা একসময় কত আপন ছিল, এখনও রয়েছে, তবে আগের চেয়ে কম। এখন তো বেশিরভাগ সময় ঢাকাতেই থাকা পড়ে। আয়মান মাঝে সাঝে আসে, 2-4 দিন কিংবা 1 সপ্তাহ থেকে যায়। নিহিনের আর ওভাবে আসা পড়ে না। আজ অনেক দিন পর তার এই ছোট্ট সংসারে পা রাখলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করতে মাটি, বৃষ্টি, ভ্যাপসা আবহাওয়ার অদ্ভুত একটা ঘ্রাণ নাকে ধাক্কা দিল। নিহিন আয়মানকে সাথে সাথেই বলল। আমি কিন্তু এখানে বেশ কিছুদিন থেকে যাব। হঠাৎ এইখানে থাকার ভূত মাথায় চাপলো কেন? জানি না, অনেক দিন পর এখানে এসে ভালো লাগছে আমার। মনে হচ্ছে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে অবশেষে নিজের আশ্রয়স্থল খুঁজে পেয়েছি আমি। আবার আমরা ঘুরে বেড়াবো সমুদ্র সৈকত থেকে পাহাড়ে। এখানে এসে এত মন কেমন করা আনন্দ হবে, জানলে তো কত আগেই চলে আসতাম। বাবা, ভালোই উন্নতি হয়েছে। আগে তো এখান থেকে শুধু যাই যাই করতো, আর এখন থেকে যাওয়ার জন্য চোখে মুখে কি পরিমাণ উচ্ছ্বাস। আসলে আরেকটা কথা হচ্ছে, দীর্ঘদিন এক জায়গায় থাকলে কখনোই সেভাবে সেই জায়গাটার মূল্য বোঝা যায় না। তারপর দীর্ঘদিন পর যখন পুনরায় সেই জায়গাটাতে ফেরত আসা হয়, তখন বোঝা যায় কি ছিল। মানুষের বেলাতেও একই রকম কাহিনী। একটা মানুষের সাথে থাকতে থাকতে হয়তো একঘেয়েমি লাগছে, তখন কিন্তু সেই মানুষটাকে পরিবর্তন করলে চলবে না। পরিবর্তন করতে হবে আমাদের জীবন ধারণা। জীবনে কিছু নিয়ম থাকে, সেই জীবনে নতুনত্ব আনতে হয়, তবে সংসার জীবন তথা নিজেদের ব্যক্তিগত জীবনও সুন্দর হয়। অনেকদিন পর আজকের সকালটা নিহিনের কাছে এক অভিনব মনে হলো। ভোর রাত থেকেই বৃষ্টি পড়ছে, এখনও চলছে। ঘুম ভেঙেছে অনেকক্ষণ আগেই, তবে শুয়েছিল। আয়মানও ঘুম। বেলা 10টায় নিহিন উঠল, উদ্দেশ্য 2 কাপ চা বানাবে, তারপরে এসে আয়মানকে ডেকে তুলবে। কাজের কথা বলে এসে সাহেব পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিহিন শোয়া থেকে উঠতে যাবে, এই সময় আয়মান পেছন থেকে হাত টেনে ধরল। নিহিন ফিরে তাকালো, ফের বালিশে মাথা রাখলো। আয়মান জিজ্ঞেস করলো। কোথায় যাচ্ছ? চা বানাতে। পরে যেও। এটুকু বলে সে নিহিনকে জড়িয়ে ধরল। ঘাড়ে কিছুক্ষণ মুখ গুজে ঠোঁটে চুমু খেলো। নিহিন আলতো হাতে তার চুলগুলো অগোছালো করে দিল। নিজেও আয়মানের কপালে একটা চুমু খেলো। কি সুন্দর একটা মুহূর্ত। এই সময় বলে দেওয়া যায়? হ্যাঁ, বলে দিলেই হয়। সবসময় বলবো বলবো টাইপ একটা দ্বিধা মনের মধ্যে উকি দেবে না। আয়মান নিহিনের ভাবনাগ্রস্ত মুখ দেখে বলল। কি হয়েছে? নিহিন মাথা নেড়ে বলল। কিছু না, আরেকটা চুমু দাও কপালে। আয়মান তাই করলো। নিহিন বলল। আরেকটা। এই আরেকটা করতে করতে হিসেব যে প্রায় হাফ সেঞ্চুরিতে গিয়ে ঠেকেছে, সেটা ধারণাতেও এলো না। নিহিনের পাগলামিতে আয়মানও দেখি আনন্দের সাথে সায় দিচ্ছে। এক পর্যায়ে আয়মান বলল। এখনো চলতেই থাকবে? থাকলে সমস্যা কি? 2 থেকে 3 হচ্ছি, একটু বেশি বেশি আদর কি আমার প্রাপ্য নয়? আয়মান পুনরায় আলতো করে নিহিনের ঠোঁটে একটা চুমু খেলো। তারপর তার কথাটায় মনোযোগ কাড়ল। আয়মান জিজ্ঞেস করলো। কি বললে? 2 থেকে 3 মানে কি? নিহিন মুচকি এসে বলল। বুঝো নাই? আয়মান চুপ রইল, বুঝতে চেষ্টা করলো। সাধারণত মানুষ তো একাই একটা সত্তা, তারপর তারা দুজন আলাদা আলাদা, তৃতীয় জন কোথা থেকে আসছে? আজব। আয়মান পুনরায় প্রশ্ন করলো। কার কথা বলছো? নিহিন আয়মানের হাতটা সরিয়ে উঠে পড়ল। বিছানা থেকে নামতে নামতে বলল। বোকা কোথাকার, কত কষ্টে এইটুকু বললাম, তাও নাকি বোঝে না। দেখো, আমি কিন্তু আর বলতে পারবো না। ছোটবেলায় কি বাংলায় ডাব্বা মারতা নাকি? এখন সামান্য বাংলাটাও বোঝো না? আমার কথার সমীকরণ মিলিয়ে তারপর আমার সামনে আসবে, এর আগে কোনোভাবেই নয়। আমি যাচ্ছি রান্নাঘরে, তোমার জন্য আমার চা খাওয়াটা পিছিয়ে গেল। নিহিন দবদব পা ফেলে চলে গেল। আর যার সব কথা গেল আয়মানের মাথার ওপর দিয়ে। অঙ্কের সমীকরণ মেলাতে গিয়ে যা ঝামেলার বিষয় মনে হতো, এখন মানুষের আর সম্পর্কের সমীকরণ তার থেকেও বেশি ঝামেলার মনে হচ্ছে। ম্যাডাম রাগে কী সব বলে গেল, এইটুকু ভাবতেই আয়মানের মাথায় আচমকা অনেক কিছু খেলে গেল। ইদানিং নিহিনের পরিবর্তন, সামান্য সাবধানতা, মায়ের অতিরিক্ত যত্ন আত্মি, আর তারপর নিহিনের বলা এই কথাটা।
ইস, আইমান ফের নিজের কপাল চাপড়ালো নিজের বোকামির জন্য। এই সামান্য কথাটা বুঝতে তার এতক্ষণ সময় লাগলো। ওইদিকে নিহিন নিশ্চয়ই অনেকটা আশা নিয়ে বলেছে, আর আইমান নিজের অনুভূতির লাগাম টেনে সে রান্নাঘরের উদ্দেশ্যে দৌড় দিল। দরজায় দাঁড়িয়ে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেকক্ষণ নিহিনকে পর্যবেক্ষণ করলো। তারা দুজন মানুষ, অথচ অপরিপূর্ণ। তাদের পরিপূর্ণতা দিতে তৃতীয় কারো আগমন ঘটবে। খুশিতে আটখানা মানুষ কখন হয় আইমান তা জানে না, কিন্তু এই মুহূর্তে এই খবর শোনা মাত্র তার ভেতরে 100 রং বেরঙের প্রজাপতির ওড়াউড়ি শুরু হয়ে গেছে। এক কথায় মন তার আনন্দে আটখানা। ওই মুহূর্তে নিহিন এসে আইমানকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভাগের 1 কাপ চা হাতে ধরিয়ে দিয়ে নিজে বারান্দায় গিয়ে বসলো। বৃষ্টির ঝাপটা এখন কমে এসেছে অনেকটা, তবে আকাশ মেঘলা, সূর্যি মামার দেখা নেই। কোথাও গিয়ে মুখ লুকিয়েছে কে জানে। মিনিট 10 পর আইমান এসে নিহিনের পাশে বসলো, আলতো করে তার হাতে হাত রাখলো। নিহিন এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি মনে হয় বলেছিলাম আমার সাথে কেউ একজন যেন কথা না বলে। সে কি কানে শোনেনি? নিহিনের এই কথার প্রসঙ্গে আইমান জিজ্ঞেস করলো, কবে কার ঘটনা, কবে জানতে পারলে? ও আচ্ছা, তার মানে সাহেব এতক্ষণে বুঝে গিয়েছে। এখন এত কথা জিজ্ঞেস করতে হবে কেন? চুপচাপ থেকে নিজের আনন্দ প্রকাশ করলেই তো হয়। নিহিনের বুঝি লজ্জা শরম নেই? হামেশাই এমন কথা বলা যায়? আইমান পুনরায় ডাকলো। নিহিন। তার মুখে হঠাৎ নিজের নাম শুনে নিহিনের বুকটা কেঁপে উঠল। সে নতমস্তকে বলল, কবে জানতে পারলে? 1 সপ্তাহ আগে। এতদিন? আর আমাকে আজকে বললে? ঠিক আছে, আর কে কে জানে? মা, সেদিন মা নিজেই তো ডক্টরের কাছে নিয়ে গেল। না, কথাগুলো কিরকম দূরের দূরে লাগছে। নিহিনও লজ্জা পেয়ে গেছে, আর আইমানও আবেগে আচ্ছা দিত। নিহিন নিজেই এগিয়ে গেল, আইমানের হাত ধরে বলল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম আরো আগে, কিন্তু পুরো কথাটা শেষ করতে দিল না নিহিনকে। বলল, আমারই উচিত ছিল তোমার খেয়াল রাখা। আমি যে কেন আগে বুঝতে পারলাম না। তুমি কিভাবে বুঝবে? আমি কি নিজে বুঝেছিলাম নাকি? রিপোর্ট দেখে কনফার্ম হলাম। আমি নিজেও তো বুঝতাম না। আইমান এগিয়ে এসে নিহিনের কপালে আরেকটা চুমু খেলো। নিহিন জিজ্ঞেস করলো, খুশি হয়েছো? ভীষণ। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমারও। এই মুহূর্তটুকু দুজনেই নিস্তব্ধতায় কাটলো। নিজেদের জীবনে চাওয়া পাওয়া, সুখ দুঃখ, মান অভিমান সব একজন আরেকজনের সঁপে দিল। আনন্দের এই সময়টুকু স্মৃতিবদ্ধ করে রাখলো সারা জীবনের জন্য। কেননা এই মুহূর্ত তো জীবন দিয়েও আর কখনো ফিরে পাওয়া যাবে না। সম্পর্ক শব্দটা ভীষণ জটিল, তার চেয়েও জটিল এর দায়বদ্ধতা। কিন্তু জীবন কখনো কখনো আমাদের এই দায়বদ্ধতাগুলোকেই আনন্দ রূপে দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। নিহিন জানতো এই খবরটা শুনলে অবশ্যই আইমান খুশি হবে, কিন্তু এতটা খুশি হবে এটা ধারণার বাইরে ছিল। সে যে নিহিনকে নিয়ে আহ্লাদ শুরু করেছে, আর তার এখনও থামাথামি নেই। বাড়ি থাকলে তো পুরো ঘর এভাবে দুজনে মিলে উড়ে বেড়াতে পারে না। তাই আইমানও বলল, আমরা কিছুদিন এখানেই থেকে যাব। ইচ্ছে তো করছে সারা জীবন থেকে যাই, কিন্তু এই সময়ে তোমার অনেক রকমের যত্নের প্রয়োজন। আমি যদি ঠিকঠাক মতো খেয়াল না রাখতে পারি। নিহিন শুধু হাসে। এই তো ঘটনা জানানোর পর কিছুক্ষণ মাত্র সময় অতিবাহিত হলো। এর মধ্যে আইমান বোধহয় ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে। অমন মানুষটার মধ্যেও যে এই টাইপের ছেলে মানুষই লুকিয়ে আছে, তাকে নিহিন কখনো জানতে পারত? নিহিনকে নিয়ে এখন তা যত সাবধানী। এই করো না, সেই করো না, এটা করো না, সেটা করো। উফ, কি যন্ত্রণা! মানুষ এমনই করে। এই বোধহয় খুশিতে পাগল হয়ে গেছে। রাতে রুমানা ফোন করে নিহিনের খোঁজ খবর নিলেন। নিহিন বলে দিল, মা, আপনি মা বাবাকে খবরটা জানিয়ে দিন। তিনি বোধহয় সাথে সাথে বাড়িতে খবরটা বলে দিয়েছেন। মা বাবা ভাই ভাবি একের পর এক সবার ফোন আসতেই আছে। এত কংগ্রেস সে তার বিয়ের পরও তো পায়নি। তবে হ্যাঁ, সব ভালো লাগার মধ্যে বিশেষ একটা ভালো লাগা হচ্ছে আইমানের ছোট্ট একটু কথা। নীলকে উদ্দেশ্য করে বলা সেই কথাটা হচ্ছে, ছোট্ট এই জীবনে মনে রাখা কিংবা ভুলে যাওয়ার অনেক প্রাপ্তি রয়েছে, তবে তুমি আর আমাদের মাঝে সেই তৃতীয় জন হচ্ছে সেরা। বিশেষভাবে কৃতজ্ঞ আমার জীবনে আসার জন্য এবং সেদিন আমাকে বিয়েটা করার জন্য। আনন্দের সময়গুলো একটু দ্রুতই কেটে যায়, এটাই নিয়ম। দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়েই যাচ্ছে। নিহিন এতকাল যাবৎ জামাই আদরের বিষয়টা শুনে এসেছে এবং দেখেও এসেছে, কিন্তু বউ আদর নামক শব্দটার সাথে তার পরিচয় ছিল না। ইদানিং সেটারও দেখা পেয়ে গেছে। উফ, এত আদর আর নেওয়া যাচ্ছে না। দিশা প্রতিদিন বিকেলে আসে,
তার ভাসতে হবে নাকি ভাসতে, এটা নিয়ে ব্যাপক গবেষণা চলে। আয়মানকে একদিন জিজ্ঞেস করেছিল, দাদা ভাই তোমার ছেলে চাই নাকি মেয়ে? আয়মান জবাবে হেসে বলেছে, আমার বউ সুস্থ থাকুক, ছেলে অথবা মেয়ে যা হয় হোক, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। ইভেন আমার পরিবারের কারোর কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। তারপর নিহিনকে জিজ্ঞেস করলো। ভাবিপু তুমি বলো তোমার কোনটা পছন্দ? নিহিনও হাসি মুখে জবাব দিয়েছে, আল্লাহ খুশি হয়ে যেটা দিবে আমি সেটাতেই খুশি। নিজেরই জিনিস, পছন্দ অপছন্দের তো কোনো আলাদা কোনো সুযোগই নেই। ব্যাস এই তো অনাকাঙ্ক্ষিত জীবন। হাসি আনন্দে আর ছোট ছোট স্বপ্নে দিনগুলো খারাপ কাটছে না। সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনই নিহিনকে নতুন কিছু অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। রাত কাটে স্বপ্ন সাজাতে সাজাতে। আইমানের এত যত্ন, প্রতি মুহূর্তে চোখে চোখে রাখা, নিজে বাইরে গেলে নিহিনের পুরো দায়িত্ব মায়ের ওপর সঁপে দেওয়া। তারপর শুরু হয় মা ছেলে দুজনের কড়া শাসন। হুম, তুমি বসে থাকো, তোমাকে এখন উঠতে হবে না। তুমি এই সময় রান্নাঘরে কি করছো? সিঁড়ি বেয়ে তোমাকে কষ্ট করে ছাদে উঠতে হবে না। এমনকি কখনো কখনো খাবারটাও তারা খাইয়ে দেয়। দুজন আলাদা আলাদা মানুষের স্বপ্নে তখন কেবল একজনই হাতছানি দেয়। নানান রং বেরঙে দুষ্টু মিষ্টি ইচ্ছেরা উকি দেয়। গতকাল যেই সুখকে ধরবে ধরবে করেও ধরতে পারেনি, সেই সুখ এখন তাদের সামনে এসে নিজেকে বিছিয়ে দিয়েছে। যেন বলছে, নাও, যতটুকু সুখ তোমাদের প্রয়োজন, যতটা সুখে থাকলে বাকি জীবন আর একে অপরকে ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণ না করে, ততটুকু সুখ তোমরা কুড়িয়ে নাও। ইদানিং বাবুটাও তার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। এই সময়টার কথা আলাদা করে কি বলা যায়? প্রতিটি মুহূর্তই নতুন এবং উপভোগ্য। একটা সম্পর্কে তৃতীয় সবসময় সাপময়, তবে জায়গা বুঝে তার যথাযথ ভেদাভেদ রয়েছে। যখন নিজেদের অস্তিত্বের একটা অংশ দুজন ব্যক্তির মাঝে তৃতীয় হিসেবে ধরা দেয়, সেটা সর্বদা সুখকর হয়। প্রেগনেন্সির পুরো সময়টাই নিজের সাথে যুদ্ধের অনুরূপ। তবে 8 মাসের পর থেকে শুরু হয় অসহ্যকর যন্ত্রণা। কিছু মুখে দেওয়া যায় না, খাওয়া তো দূরেই থাকুক। তবুও আসন্ন অতিথিকে স্মরণ করে, তার কথা চিন্তা করে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। নিহিনেরও আজকাল কিছুই সহ্য হচ্ছে না। সেদিন আয়মান এসে পাশে বসতেই তার পারফিউমের তীব্র গন্ধে হুড়হুড় করে বমি করে দিল। এরপর থেকে আয়মান সাবধান। বাইরে থেকে ঘরে এসেই তৎক্ষণাৎ নিহিনের আশেপাশে আসে না। শাহনাজ খুব করে চেয়েছিলেন এই অবস্থায় মেয়েকে বাড়ি নিয়ে যেতে। সাধারণত এই সময়টায় তারা বাবার বাড়িতেই আদর বেশি পায়, কিন্তু রাজি হয়নি রুমানা। বলেছেন, আমি কি আমার মায়ের থেকে কম? ও আমাকে মা মনে করতে পারলে আমি কেন ওকে মেয়ে মনে করতে পারবো না? ওকে আমি দিয়েছি কোনোদিনও ছেলের বউয়ের নজরে? আমার তো এক আয়মান ছাড়া আর কেউ নাই। ওকেই মেয়ের মতন আদর করি, আর আমার মেয়েকে আমি আমার কাছেই রাখবো। এই কথার ওপর আর কি বলা যায়? শাহনাজ সারা জীবন তার পাগলাটে মেয়েটার সুখ দেখতে চেয়েছিলেন। নিজের চোখে তা দেখার পর আর কোনো কথা থাকে না। নিহিনকে কাছছাড়া করতে আয়মানও রাজি নয়। আজ শাহনাজ এবং গুঞ্জন এসেছে নিহিনের সাথে দেখা করতে। নিহিন নিজেই ফোন করে বলেছিল, মা আমাকে এসে একটু দেখে যেও তো, কিছু ভালো লাগে না আমার, এত অসহ্য লাগে সব কিছু। গুঞ্জন ধীরে ধীরে এগিয়ে এসে নিহিনের পাশে বসলো। এলোমেলো চুলগুলো আঁচড়ে সুন্দর করে খোপা করে দিল। জিজ্ঞেস করলো, এখন শরীর কেমন? ভালোই। ভাইয়া বাসায় নেই বুঝি? সবসময় তো দেখি বইয়ের আগে পিছিয়ে খুরখুর করে, আজকে দেখছি না যে। ওকেও অসহ্য লাগতেছে, তাই বলছি আমার ধারে কাছে যেন বেশি না আসে। গুঞ্জন হো হো করে হেসে উঠল, বলল, এত রেগে আছো কেন? বেশি রাগ কিন্তু বাবুর জন্য ভালো না, তোমার জন্য না। নিহিন মুখ ঘুরিয়ে নিল। গত কিছুদিন থেকে শরীরটা খারাপ যাচ্ছে, যার ফলে মেজাজও বিশ্বে রয়েছে। মা যখন কাছে আসলো, মাকে জড়িয়ে ধরে অকারণেই অনেকক্ষণ কাঁদলো। মায়েরা সবসময় বলে, মা হলে মায়ের কষ্ট বুঝবি। কথাটা যেন যথাযথই সত্য। মা না হওয়া ছাড়া কোনোভাবেই মায়ের মূল মর্ম বোঝা যায় না। নিহিন তো এখন প্রতি পদে পদে বুঝে মা কি জিনিস। অথচ কিছুদিন আগ পর্যন্ত মা একটা কথা বললে তার ভালো লাগতো না, মন মতো চলতো না। কথায় কথায় উঠতে বসতে ছ্যাঁত করতো। মায়ের মন তো সব কিছুই ক্ষমা করে দিত, মা বলে তো। মা না হলে কখনো এত কিছু মুখ বুজে সহ্য করে কেউ? কখনো করে না, কেউ করে না। নিহিনের এই অবস্থা দেখে শাহনাজ জিজ্ঞেস করলো, এভাবে যে কান্নাকাটি করছিস সকলে দেখলে কি ভাববে বলতো? বাড়ি যাবি? নিহিন ইতিবাচক জবাব দিল।
তিনি তৎক্ষণাৎ বললেন, তাহলে চল, আয় দেখি তোকে রেডি করিয়ে দিই। নিহিনের সমস্ত মন খারাপ, বিরক্ত লাগা, অসহ্য লাগা এক মুহূর্তে দূর হয়ে গেল। নিহিনের উচ্ছ্বাস দেখে রুমানাও আর কিছু বললেন না। আর তার মানা করা এখানে বড্ড বেমানান দেখায়। যতই মেয়ের মতো মনে করুক না কেন, সেই মেয়েরও তো নিজের বাবা মা আছে। তাদের থেকে দূরে থাকবে কিভাবে? তাদের অভাব তো তিনি কখনোই পূরণ করতে পারবেন না। বিকেল নাগাদ নিহিন মা আর ভাবির সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়মান ঘরে ছিল না, তাই তাকে জানানো হয়নি। সমস্যা নেই, বাড়ি ফিরলে তো শুনবেই। কিন্তু আয়মান যখন এসে শুনলো, একটু মন খারাপই করলো বটে। এভাবে তাকে না জানিয়ে তার পরাণ পাখি ফুরুত করে উড়াল দিল, বিষয়টা মানতে পারছে না সহজে। সাথে সাথে নিহিনকে ফোন করলো। প্রথমবারই নিহিন ফোন রিসিভ করলো। আয়মান মলিন কণ্ঠে বলল, কি করছো এখন? নিহিন ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বেজে পার হয়েছে। মাত্র খাওয়া দাওয়া শেষ করে বসলো। নিহিন উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করলো। বাড়ি ফিরেছো কখন? আয়মান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, এই তো 10 মিনিট হলো। খাওয়া দাওয়া তো বোধহয় করনি এখনো। যাও, গিয়ে খেয়ে নাও। বাসা থেকে বের হয়েছিলে সেই সকালবেলা, এর মধ্যে তাছাড়া নিশ্চয়ই আর কিছু খাওনি। খেয়ে এসে তারপর ফোন করো। আশ্চর্য, চলে গিয়ে আবার আহ্লাদ দেখানো হচ্ছে। আয়মান ফোন রেখে দিল। খেতে গেল না। রুবানা এসে অনেকবার ডেকে গেলেন, তবে আয়মান ছ্যাঁকাপ্রাপ্ত মানুষের মতো দিন দুনিয়া ভুলে গিয়ে বিছানায় পড়ে রইল। অবশেষে রুমানা জিজ্ঞেস করলেন, বউয়ের শখে দেবদাস হয়ে গেলে? আয়মান লজ্জা শরম বিসর্জন দিয়ে উত্তর দিল, বউ ছাড়া ভালো লাগে না মা। উঠতে বসতে চলতে ফিরতে সব ক্ষেত্রে আমার বউকে চাই। বউ বউ বউ। ওকে তুমি যেতে দিলে কেন মা? আমি থাকলে কখনোই যেতে দিতাম না। তিনি হাসতে হাসতে বললেন, ও কি আর ওর বাবার বাসায় যাবে না? যেই বাসায় যাওয়া কথা শুনলো, অমনি ওর চোখে মুখে আলাদা ধরনের একটা আনন্দ খেলা করলো। আমি আর না করতে পারলাম না। তুই গিয়ে দেখে আসিস, তাহলেই তো হয়। আয়মান বিরস মুখে বলল, মাঝে মাঝে গিয়ে দেখা আর সবসময় চোখের সামনে বসিয়ে রাখা কি এক বলো? রুবানা ছেলের মাথায় একটা গাঁটটা মেরে বললেন, পাগল কোথাকার, আয় খেতে আয়। তোকে খেতে দিয়ে আমি তোর বাবার ওষুধ দিব। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি। আমার জন্য আর ডাকতে আসা না লাগে। অগত্যা আয়মানকে উঠতে হলো। খাওয়ার মাঝখানে নিহিন ফোন করলো। আয়মান ধরল না। সেও একটু বুঝুক তার অভিমানের কারণটা। এত সাথের বউ তার, এত ভালোবাসে তাকে, আর সে কি না? এত দুঃখ আয়মান রাখবে কোন ব্যাংকে? নিহিন আরও 2বার ফোন করলো। পরে শেষে গিয়ে আয়মান ফোন ধরলো। এই মানুষটা জাদু জানে কি? এই মুহূর্ত না, তাও না। তার কণ্ঠটা শোনা মাত্রই সব মান অভিমান নিঃশেষ হয়ে গেল। তারপরের দিনগুলো এভাবেই কাটছিল। নিহিন ওই বাড়িতেই রয়েছে। আয়মান প্রতিদিন গিয়ে দেখা করে আসে। মাঝে সাঝে শ্বশুর শাশুড়ির অনুরোধে থেকেও যায়। সামনে অনিতা অর্থাৎ শ্রেয়ার মেয়ের জন্মদিন। নিহিনকে খুব করে যেতে বলেছে, কিন্তু নিহিন যেতে পারবে কি না কে জানে। শরীরের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। তবুও বন্ধু বান্ধবরা সবাই যাবে শুনে নিহিনের আর শরীর খারাপ বাদ মানল না। খুব করে যেতে ইচ্ছে করলো। আয়মানকে বলতেই আয়মান সোজা বাক্যে মানা করে দিল। বলল, শরীর এই কন্ডিশনে তুমি বাসায় বসেই হাঁসফাঁস করছো। বাইরে গেলে কি হবে ভাবতে পারছো? এমনিতেই যা গরম, আর তো মাত্র কয়েকটা দিন। একটু কষ্ট করে সামনে নাও, তারপর সুস্থ হয়ে উঠলে যেখানে ইচ্ছে যেও। তখন কে আমি মানা করবো বলো? আয়মান ভুল বলেনি। তার কথা নিহিন মেনে নিল। অবশ্য প্রতিটা কথাই মেনে নেয়। কিভাবে যেন তার কথাগুলো ফলে যায়। এই তো সব ঠিকঠাকই চলছিল। প্রতি সপ্তাহে একবার করে ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, চেক আপ করানো হয়। ডাক্তার ডেট দিয়েছে আগামী মাসে, অর্থাৎ 6 তারিখ। আজ 10 তারিখ। আয়মান এতক্ষণ ওর সাথেই ছিল, মাত্র বেরিয়ে গেল। যাওয়ার আগে বলল, রাতে আসবো একবার। আয়মান চলে যাওয়ার পর থেকে নিহিনের অসহ্য মাথা ব্যথা শুরু হলো। এরকম প্রায়শই হয়, তাই নিহিন খুব একটা পাত্তা দিল না। চুপচাপ শুয়েছিল, কিন্তু বিকেলের দিকে আর শুয়ে থাকাও যাচ্ছিল না। তারপরে শুরু হলো সারা শরীর ব্যথা। গুঞ্জনে সে একটু পর পর ওকে দেখে যাচ্ছিল, কিন্তু নিহিন দাঁতে দাঁত চেপে সহ্য করছিল। টু শব্দ পর্যন্তও করেনি। কিন্তু রাতের দিকে সেই ব্যথাটা এতটাই অসহ্য হয়ে উঠল যে নিহিন আর চুপ থাকতে পারল না। পরে তো ব্লাড থেকে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। আয়মানকে বলার অবকাশও মিলল না। ঘটনাটা দৃশ্যমান হওয়ার সাথে সাথেই নিহিনকে হাসপাতালে ভর্তি করা হলো। ওই বাড়িতে খবর দেওয়ার সাথে সাথেই সবাই এসে উপস্থিত হলো।
আইমানকেও দেখা গেল ছোটাছুটি করতে। ডাক্তার জানালো দ্রুত অপারেশন করতে হবে। রিসেপশনে গিয়ে আইমান কিছু ফর্ম পূরণ করলো, কিন্তু বন্ড পেপারে একটা সাইন করার সময় হাত আটকে গেল। নিহিনের মুখটা সেই কাগজের উপর ভেসে উঠল।